Welcome back to another video. In this video, we are going to talk about a new chapter which is also there in your syllabus. So, this chapter is called or related to input tax credit. Now, what is input tax credit? We are going to first understand the concept, then talk about few things that we must keep in mind for a person to avail input tax credit. So, let us move ahead with this concept. Let us first try to understand the meaning instead of going to understand what the terms mean. ঠিক আছে, দেখো এখানে একটা illustration দিয়েছি. First, it is in the nature of a intrastate supply. That means within the same state supply হচ্ছে. Okay, so A is the supplier and B is the recipient. So supply goes from A to B. এবার আমরা এখানে assumption করলাম. What did we assume? That the value of the supply is, let's say, 10,000 rupees. আর আমার ট্যাক্স রেটটা ধরো স্ট্যান্ডার্ড ট্যাক্স রেট 18%, এখানে আমার সিজিএসটি 9% এবং এসজিএসটি 9% চার্জ করার পরে the total comes to এত. This is the amount that B has to pay A. ঠিক আছে, B কত পে করলো দেখো, 10,000 যেটা অরিজিনাল প্রাইস প্লাস this portion of tax. ওকে, যেটা অ্যাড করে ওকে নেট পেমেন্টটা কত করতে হচ্ছে বি কে 11,800. এবার বি কি করেছে, বি সি কে ট্রান্সফার করলো. নাও বি বিকামস দ্য সাপ্লায়ার, মানে এর কাছ থেকে জিনিস কিনে এবার সে সির কাছে বিক্রি করছে. আর যখন করছে সে 20% আরো ধরো ভ্যালু অ্যাডিশন করেছে. সো ওর প্রাইস এটা ছিল, কিন্তু অরিজিনাল প্রাইস কোনটা, এর 10,000. তো এই যে 20%টা যেটা অ্যাড হবে, দ্যাট উইল অলওয়েজ বি অ্যাডেড অন দি অরিজিনাল প্রাইস, নট অন দ্য ট্যাক্স. ঠিক আছে, তো জিএসটির উপরে সেই অ্যাডিশনটা হবে না. সো তাই এখানে 12,000 আসছে. কি করে, 10,000 প্লাস 20% যদি করি 12,000 আসছে. ঠিক আছে, তাই সাইডে লেখা আছে অন অরিজিনাল ভ্যালু. এবার তারপরে এই ভ্যালুটার উপরেই কিন্তু আমার সিজিএসটি এন্ড এসজিএসটি চার্জ হবে, কারণ কি এটা আমরা অ্যাজিউম করছি কি দিস ইজ ইন দ্য ইন্ট্রাস্টেট সাপ্লাই. ঠিক আছে, তো এবার সেটার উপর আমি যদি চার্জ করি, টোটাল আমার আসছে 14,160. তো সি কত ফাইনালি পে করছে, 14,160, যেখানে অরিজিনাল প্রাইসটা ইজ 12,000, ট্যাক্স ইজ দিস পোর্শন. Now we have discussed previously that এই যে ট্যাক্সটা যে বি পে করলো এই কেসটাতে, let's consider this case. বি যে ট্যাক্সটা পে করলো, ট্যাক্স is supposed to go to the government. Who is going to give it to the government? বি কিন্তু এর কাছে টাকাগুলো দিয়ে দিল. Now it is A's responsibility to pay it to the government. আর যখন আমরা এই সিচুয়েশনটাতে দেখছি, এই সিচুয়েশনটাতে who is going to pay the tax to the government? B, কারণ কি B কিন্তু C থেকে কালেক্ট করেছে এত টাকা. Okay, so let us now try to understand and see কার কত লায়াবিলিটি এবং সে কে কতটা পেমেন্ট করবে. So as we proceed forward, we see over here it's written A's liability. প্রথমে আমরা এই সেকশনটাকে দেখব, এই যে বক্স সেকশনটা সেটাকে আমরা দেখব. সো এজ লায়াবিলিটি কত, এস 900 জিএসটি কালেক্ট করেছিল. ঠিক আছে, 900 প্লাস 900, একটা সিজিএসটি একটা এসজিএসটি. সো যতটা সে কালেক্ট করেছে ততটা ওকে দিতে হবে. সো দিস অ্যামাউন্ট হ্যাজ টু বি গিভেন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট. সেন্ট্রাল গভর্নমেন্টকে কত অ্যামাউন্ট দেবে, এই পোর্শনটা. ঠিক আছে, সিজিএসটি. আর এসজিএসটিটা স্টেট গভর্নমেন্টকে দেওয়ার লায়াবিলিটি কার, এর. এবার আসো বি এর কাছে যাচ্ছি. বি এর অরিজিনাল লায়াবিলিটি ছিল কত, সিজিএসটি 1080, এসজিএসটি 1080. এই জায়গায় লেস কেন করলাম, 900 লেস করলে এটা আসছে. বাট এগেইন এখানে আমাদের প্রশ্নটা হলো why did we deduct this 900? দেখো তো ভালো করে, এই যে সেম ট্রান্সফারটার উপরে অলরেডি 900 কিন্তু এ দিয়ে দিয়েছে. So why are we going to again include this amount in B's liability? এ তো অলরেডি পে করে দিয়েছে 900. Now this is the whole concept of input tax credit. ইনফ্যাক্ট আমরা একদম প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম যে ভ্যাট এর মধ্যে আমাদের ক্যাসকেডিং ইম্প্যাক্ট ছিল, ক্যাসকেডিং এফেক্ট, ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা. তো এবার ভালো করে দেখো তো, বি যখন এর কাছ থেকে কিনেছিল, ঠিক আছে, ইন দিস বি যখন এর কাছ থেকে ছিল, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স দ্যাট বি পেড,
It was 900 each. 900 each, তাই না? 900 প্লাস 900 সে পে করেছিল। সো ও তো অলরেডি একবার ট্যাক্স পে করেছে এ কে, তাই ও যতটা ট্যাক্স এ কে দিয়েছে ততটা সে ডিডাকশন পেয়ে যাবে। ঠিক আছে, 900। তাই ওর নেট তাইলে ট্যাক্স লায়াবিলিটি কত থাকলো? 1080 হয়তো তার টোটাল ওভারঅল সিজিএসটি লায়াবিলিটি, কিন্তু 900 সে অলরেডি সিজিএসটি হিসেবে পে করেছে এর কাছে, সো ও ডিডাকশন পেয়ে যাবে সেটার। এন্ড দেন দ্য লেফট আউট অ্যামাউন্ট যেটা থাকবে 180 ফর সিজিএসটি, এটা ও সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে, আর এই পোর্শনটা ও স্টেট গভর্নমেন্টকে দেবে। ঠিক আছে, নট 1080। নাও এই যে ডিডাকশন যেটা হলো, এই যে এই লাইনটা দেখো, this is the whole concept of ITC, input tax credit. চলো let us take another example, এখানে আরেকটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। নাও এবার বোথ আমরা ইন্ট্রাস্টেট আর ইন্টারস্টেট সাপ্লাই নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করব। let's take talk for example A B এর কাছে দিয়েছে which is in the same state, কারণ কি করে বলতে পারছি, কারণ সিজিএসটি এসজিএসটি চার্জ করা, ভ্যালু সেম 10,000, তার উপরে 900 করে ট্যাক্স চার্জ হয়েছে, সো বি হ্যাজ টু পে 11,800। সো বি কতটা ট্যাক্স পে করলো? সিজিএসটির জন্য 900, এসজিএসটির জন্য 900। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবার বি কি করলো, আরেকজনকে পাঠিয়ে দিল এবং সে হলো অন্য স্টেটের, তাই এখানে লেখা আছে ইন্টারস্টেট সাপ্লাই। এবার বি যখন পাঠাচ্ছে সেই আবার ভ্যালু এডিশন করছে, ভ্যালু এডিশন করলে 12,000 হচ্ছে, কিন্তু যেই সেটা ইন্টারস্টেট সাপ্লাই হয়ে যাচ্ছে তখন সিজিএসটি আর এসজিএসটি নয়, তখন আইজিএসটি চার্জ হচ্ছে, এবং এখানে আইজিএসটি সে চার্জ করলো 18%, which comes to 2,160। টোটাল করলে সি হ্যাজ টু পে দিস অ্যামাউন্ট। এবার আমরা এই কেসটা কেন ধরলাম, কারণ কি আইজিএসটি এন্ট্রি করলে তখন আমার আইটিসি পাওয়ার সময় কি সমস্যাটা হতে পারে বা কি ভাবে আমরা ডিল করব সেটা বোঝার জন্য। ওকে, সো নাও লেট us মুভ ahead to the next slide and try to see A's liability কত, B's liability কত। ঠিক আছে, এর লাইবিলিটি অ্যাজ ইউজুয়াল, যেহেতু ও প্রথমবার ছিল, ঠিক আছে, ও 900 কালেক্ট করেছে অ্যাজ সিজিএসটি এন্ড এসজিএসটি রেসপেক্টিভলি, তাই সেটাই কিন্তু ওকে জমা দিতে হবে গভর্নমেন্টের কাছে। ওকে, সো ওর টোটাল লাইবিলিটি কিন্তু সিজিএসটির জন্য 900, এসজিএসটির জন্য 900। কিন্তু দেখো যেই বি এর লাইবিলিটি আছে, ওর আইজিএসটি লাইবিলিটি কত, 2160 আছে, যেটার মধ্যে ও অলরেডি কিন্তু সিজিএসটি দিয়েছে, অলরেডি এসজিএসটি ও সে দিয়েছে। ঠিক আছে, এই যে এই পোর্শনটা কিন্তু ওর কাছ থেকেই এ কালেক্ট করেছে, তো ও এই পোর্শনটা অলরেডি তো দিয়ে দিয়েছে, রেস্ট আর কত দিতে হবে তাইলে ওকে, 360 দিতে হবে। ওকে, এবার দেখো এখানে কিন্তু বিল লায়াবিলিটিটা এই যে এই পোর্শনটা, এই যে বক্স করছি এক্ষুনি, দিস পোর্শন ইজ দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার ধরো সি সেই স্টেটেরই অন্য কাউকে বিক্রি করে দিল, এবার তারপরে দেখি কি হতে পারে। ঠিক আছে, ওর তারপর চার্জ কত হলো, ও ধরো 12,000 অরিজিনাল উপর আরো 20% সে ভ্যালু এডিশন করলো, সো সেটার অরিজিনাল কস্টটা কত এসে পড়লো, 14,400। ওকে, সেটার উপর যখন আবার সিজিএসটি আর এটা এসজিএসটি হবে, এসজিএসটি চার্জ করা হচ্ছে, দেন এই অ্যামাউন্টটা আসছে, এই অ্যামাউন্টটা কে দিচ্ছে, ডি দিচ্ছে সির কাছে। টোটাল প্রাইস ডি কত পে করছে, 16,992। এবার এখানে যদি আমি দেখি, এই যে এই পোর্শনটা সি কত পে করেছিল, আইজিএসটি 2160। ঠিক আছে, সি 2160 পে করেছিল। এবার সেটা আমি কি করে সেট অফ করব, আমার এখানটাতে লিখছি, ঠিক আছে, আই জিএসটি
এই অ্যামাউন্টটা কিন্তু সি পে করেছিল। এবার ওকে গভর্নমেন্টের কাছে কত দিতে হবে, এইখানে আমার সিজিএসটি কত ওকে দিতে হবে 1296, তাই এখানে লিখলাম। এসজিএসটি কত দিতে হবে 1296, তাই এটা এখানে লিখলাম। এবার সে পেমেন্ট করেছে আইজিএসটি, সেটার ডিডাকশনটা সে কি করে পাবে, সেটার আইটিসিটা সে কি করে পাবে। এখান থেকে দেখো এটা 2160, আর এখানে প্রথমে সিজিএসটিটা দেখতে হবে 1296। এবার 1296 ওকে খরচা করতে হবে, ও করেছে 2160, পুরোটাই কি ডিডাকশন করে দেবে, পুরোটাই যদি করে তাহলে 1296 মাইনাস 2160 করতে হবে। আর এরকম যদি হয় তাহলে নেগেটিভ অ্যান্সার আসবে, নেগেটিভ অ্যান্সার আসার মানে কি হবে, সরকার ওকে টাকা দেবে কি এই মুহূর্তে, নট এট অল। ঠিক আছে, এবার দেখো সেট অফটা কি করতে হবে। দেখো ম্যাক্সিমাম আমি কত করতে পারবো 2160 থেকে, সিজিএসটি টার সেট অফ কতটা করতে পারবো, ম্যাক্সিমাম আমি এটাকে নীল আনতে পারি। ঠিক আছে, তো মাইনাস আমি সেম ভ্যালুটা করে দেই 2196, কারণ কি সিজিএসটি 2196, তাই আমি 2196 টা এখানে বসিয়ে দিলাম এখান থেকে তুলে। তাই এবার বাকি কতটা পড়ে রইলো 0 মাইনাস 6 4, এখানে হয়ে গেল 5 5 মাইনাস 9, 6 ছিল 6 5 5 মাইনাস 9, 5 মাইনাস 9 হবে না, 15 মাইনাস 9 ইকুয়ালস টু 6, এখানে আবার 12 21 ছিল 20 হয়ে গেছে 8, here comes 864। ঠিক আছে, তো এবার বাকি আমার আরো আইজিএসটি কত পড়ে আছে ক্লেম করার জন্য অ্যাজ এ ইনপুট ট্যাক্স ক্রেডিট 864। এবার এই জায়গাটা তো নীল হয়ে গেল সিজিএসটি, তারপরে চলে যাই আমরা এসজিএসটি তে। এসজিএসটি তে 1296 আছে, সেখানে তারপর 864 বাকিটা আমি ডিডাক্ট করে দেবো। সো আলটিমেটলি আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু আমার কোনো লায়াবিলিটি থাকছে না, সির কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লায়াবিলিটি নেই। ঠিক আছে, কিন্তু ওকে স্টেট গভর্নমেন্টের কাছে এক্সট্রা আরো 432 রুপিস দিতে হবে। আশা করি এই ইলাস্ট্রেশনের দ্বারা you could understand a little bit about how ITC works. Now we are going to go into the conditions. Now this is in your syllabus, so we are going to talk about it one by one. এই conditions গুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ওকে, so first conditionটা দেখো, available only to registered persons। ঠিক আছে, আর খালি এটা নয়, রেজিস্টার্ড পারসন কিন্তু আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এই যে ওরা পারচেজ করলো গুডস অর সার্ভিসেসটা, ইট ইজ ডান ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল এই ইলাস্ট্রেশনটাতে দেখো, এখানে আমরা সির কিন্তু আইটিসি বের করলাম, এখানে এই যে দেখো ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি অফ সি হবে এই জায়গায়। ঠিক আছে, ডি যদি কাউকে না বেচে ও কিন্তু আইটিসি পাবে না, বেচতে হবে ওকে, কাউকে বিক্রি করতে হবে, ও যদি ফাইনাল কনজিউমার হয় ও কিন্তু আইটিসি পাবে না। সো আইটিসি is not available for final consumers, it is only available to those registered persons যারা নাকি এটাকে কিনছে আবার বিক্রি করে দেওয়ার জন্য। তাই এই জায়গায় লেখা আছে registered person should be purchasing these services or goods in the course or furtherance of business. Next কিছু ডকুমেন্ট ইম্পর্টেন্ট, এই যে এখানে কিছু লিস্ট অফ ডকুমেন্ট আছে, জাস্ট ফর এক্সাম্পল ইনভয়েস বাই দ্য সাপ্লায়ার, ডেবিট নোট, বিল অফ এন্ট্রি ইন কেস অফ কাস্টমস মানে ইম্পোর্টের সময়, ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর ইনভয়েস, এই ডকুমেন্টস গুলো কিন্তু থাকতে হবে টু অ্যাভেল আইটিসি। নেক্সট, ট্যাক্স চার্জ হ্যাজ বিন পেড টু দ্য গভর্নমেন্ট অলরেডি। দেখো গভর্নমেন্ট কেন তোমাকে সেট অফ করতে দিচ্ছে, কারণ কি গভর্নমেন্ট মানছে যে ও পেয়ে গেছে টাকা, ও টাকা না পেলে কি তোমাকে সেট অফ করতে দেবে, নট এট অল। ঠিক আছে, আগে গভর্নমেন্টের খাতায় টাকাটা ঢুকতে হবে, তাইলেই তুমি সেট অফ ক্লেম করতে পারবে। তার মানে ধরো এ যদি টাকাটা সাবমিট না করে, ঠিক আছে, গভর্নমেন্টের কাছে ওই 900 টাকা যেটা আমাদের ইলাস্ট্রেশনে ছিল, if A fails to submit this 900 rupees to the government, do you think B can claim that deduction? Not at all, B cannot claim even though B is not at fault. Okay, so ITC works in this way. Next point says return has been furnished, GST return কে ফার্নিশ করতে হবে, only after furnishing return you are eligible to claim deduction.
No ITC can be availed, next pointer, no ITC can be availed in respect of fraudulent supply. Just for example ভাবো এ আর বি এর যে ট্রানজাকশনটা ছিল এর মধ্যে কিছু ফ্রড আছে, ঠিক আছে, ডিমান্ডের মধ্যে কিছু ঘোটালা করেছে এন্ড অল, সেটা নিয়ে কিছু কেস চলছে। নাও এ হয়তো সে সাবমিট করে দিয়েছে আমার ট্যাক্স দেওয়া ছিল, আমি 900 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে সাবমিট করে দেবো, কিন্তু যেহেতু ওই গুডস গুলোর মধ্যে সমস্যা আছে, ঠিক আছে, সিন্স দিস ইজ অলসো কামিং আন্ডার দ্য ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, তখন কিন্তু বি এটার এগেইনস্টে আইটিসি ক্লেম করতেই পারবে না, কারণ কি এই গুডস বা সার্ভিসেস এর উপরে কিন্তু আমার ফ্রডুলেন্ট চার্জ আছে, ঠিক আছে, ওটা ফ্রড বেসিসে ওটা করা হয়েছে, সো ইন দ্যাট কেস আইটিসি ক্যানট বি অ্যাভেলড। নেক্সট, আইটিসি is not available of capital on capital goods on which depreciation has been claimed under income tax। এই পয়েন্টটা কি বলার চেষ্টা করছে, সিম্পল কথা বলছি, যদি আমার কিছু ক্যাপিটাল গুডস থাকে এবং সেটার কিছু কস্ট কম্পোনেন্টের উপর আমি যদি ডেপ্রিসিয়েশন অলরেডি ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে ক্লেম করে থাকি, জাস্ট ফর এক্সাম্পল ভাবো ওই জায়গায় আমি ডাবল বেনিফিট কি করে পাবো, কোনোদিন আমাকে একই আইটেমের উপর সরকার কি ডাবল বেনিফিট দেয়? নেভার, ঠিক আছে, সো একটা আইটেমের উপর যেখানে আমি অলরেডি ডেপ্রিসিয়েশন দিয়েছি দ্যাট ইজ মাই বেনিফিট, তো ওই জায়গায় আমি আবার জিএসটি কি করে চার্জ করতে পারি, ডাবল বেনিফিট হয়ে যাচ্ছে, তাই either of them has to be there। যদি ডেপ্রিসিয়েশন নিয়ে থাকে জিএসটি পাবে না, বা এই আইটিসি পাবে না, বা যদি আইটিসি নিয়ে থাকে তাহলে ডেপ্রিসিয়েশন কে ওয়েভ অফ করতে হবে, ঠিক আছে, either or। নেক্সট, তোমাদের সিলেবাসে আছে টাইম লিমিটের ব্যাপারে, ওকে, সেখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর দিস আইটিসি, কি কি টাইম লিমিট রিলেশন আছে এখানে। চলো দেখো একদম ফার্স্ট পয়েন্টটা দেখো, আইটিসি is available as soon as goods or services are received, মানে কখন থেকে আমি ক্লেম করতে পারবো, from the moment আমি ইমিডিয়েট ক্লেমটা করে দিতে পারবো, মানে বি এ আর বি যে ট্রানজাকশনটা ছিল আমাদের ইলাস্ট্রেশনে, এ 10,000 গুডস সাপ্লাই করেছে, বি যেদিন হাতে পেয়েছে গুডসটা বা যেদিন থেকে ডিমড রিসিভ হয়ে গেছে, ঠিক আছে, সেদিন থেকে কিন্তু that person can claim for ITC। Next point says payment by recipient to supplier must be within 180 days to avail credit, মানে A to B যদি হয় আমার ট্রানজাকশনটা, B কে কিন্তু 180 days এর মধ্যে পেমেন্ট করে দিতে হবে, নাইলে কিন্তু সে আইটিসি পাবে না, 6 মাসের মধ্যে ওকে কিন্তু পুরো টাকাটা এ কে দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু সে পাবে না, ঠিক আছে। Next condition says no ITC can be claimed beyond the due date for September or furnishing of relevant return whichever is earlier। এখানে দেখো একটা আছে due date GSTR 3, due date for September, আর আরেকটা আছে furnishing of relevant annual return। ITC has to be claimed before this, ঠিক আছে, এই দুটো ডেটের আগে কিন্তু আমাকে জিএসটি আইটিসি টা ক্লেম করতে হবে, নাহলে কিন্তু আমি পাবো না। This is what the time limit specifies, ঠিক আছে, তো তিনটে জিনিস, আইটিসি কখন থেকে অ্যাভেলেবেল আমি ক্লেম করতে পারবো, কত দিনের মধ্যে টাকাটা না দিলে আমি পাবো না আইটিসি, আর আরেকটা জিনিস কবে আমার ক্লেম করা দরকার, ঠিক আছে, ডিউ ডেট ফর সেপ্টেম্বরের আগে, আর বা ফার্নিশিং অফ রেলেভেন্ট রিটার্ন। এবার রেলেভেন্ট রিটার্নটা আমি যদি অগাস্টে করি তার মানে অগাস্টের আগে করতে হবে, কারণ কি এখানে বলেছে হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে, মানে দুটোর আগেই আমাকে করে দিতে হবে, ওকে। নেক্সট, আমাদের সিলেবাসে আরেকটা পোর্শন আছে which is utilization of input tax credit, ঠিক আছে। এবার ধরো তুমি অ্যাজ আ ডিলার তুমি কিছু কিনেছো, তুমি আইজিএসটি দিচ্ছ, তুমি কিছু জনের কাছ থেকে সিজিএসটি এসজিএসটি দিচ্ছ, তো অবশ্যই সেটা কি হচ্ছে, তোমার অনেক কটা সিজিএসটি আইজিএসটি পেমেন্ট হয়ে গেছে, নাও তুমি যখন সেল করছো সেটা থেকে তোমাকে ডিডাকশন তোমার পাওয়া উচিত, ঠিক আছে। এবার সেটাতে কি করে কোনটা আগে করবে, সিম্পল, সব থেকে আগে দেখো ফার্স্ট প্রায়োরিটি লেখা আছে এখানে, সব থেকে আগে তুমি আইজিএসটি, হয়তো তোমার সিজিএসটিও আছে, এসজিএসটিও আছে, ইউটিজিএসটিরও ক্রেডিট আছে, কিন্তু সবার আগে তুমি আইজিএসটি টাকে সেট অফ করবে কার এগেইনস্টে, এগেইনস্ট আইজিএসটি। এবার আইজিএসটি যদি না থাকে বা আইজিএসটি থেকে সেট অফ করার পরেও যদি কিছু থাকে তখন সিজিএসটি থেকে করবে।
সিজিএসটি থেকে সেট অফ করার পরে যদি কিছু রিমেইনিং থাকে, ঠিক আছে, তখন সেটা এসজিএসটি বা ইউটিজিএসটি থেকে তুমি সেট অফ করে দেবে। ঠিক আছে, যেটা আমরা সেই অঙ্কটাতে করেছিলাম দেখো, আমরা 2160 থেকে 1296 আগে বাদ দিয়েছিলাম। তার মানে কি, সেখানে আমরা আগে আইটিজিএসটি টাকে কার এগেনস্টে সেট অফ করিয়েছি, সিজিএসটি, তারপরে আমরা এসজিএসটি তে নিয়ে গেছিলাম। তারপরে যদি বাকি কিছু পড়ে থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট ইয়ারের জন্য। আর এই আইটেমটাকে কিন্তু আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আইজিএসটি কে। ওকে, when we move towards CGST, যখন CGST ট্রেড আছে সব থেকে প্রথমে কার এগেইনস্টে সেট অফ হবে, IGST এর এগেইনস্টে। তারপরে বাকি যদি কিছু থাকে সেটা CGST এর এগেইনস্টে হবে। কিন্তু যেহেতু এটা CGST, এটা কোনোদিন কিন্তু সেট অফ হবে না এগেইনস্ট SGST or UTGST। ব্যালেন্স থাকলে থাকুক, ব্যালেন্সটা ক্যারি ফরওয়ার্ড করে দেবো, কিন্তু SGST আর UTGST এর এগেইনস্টে কিন্তু সেট অফ করব না। আর এটাকে কিন্তু আমার সেকেন্ড প্রায়োরিটিতে রাখতে হবে। Let us move to the last one. SGST বা UTGST যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তখন সব থেকে প্রথমে সেট অফ হবে কার এগেইনস্টে, IGST। সেকেন্ড, সিজিএসটি নয় কিন্তু, ওরা নিজেদের এগেইনস্টে হবে। এসজিএসটি যেমন এসজিএসটি এর এগেইনস্টে, ইউটিজিএসটি ইউটিজিএসটি এর এগেইনস্টে। কিন্তু সিজিএসটি এর এগেইনস্টে এরা কিন্তু সেট অফ হবে না। আর ব্যালেন্সটা যদি কিছু থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এটা কিন্তু থার্ড প্রায়োরিটি নয়, এটা সেকেন্ড প্রায়োরিটি। ঠিক আছে, কেন এই দুটো সেকেন্ড প্রায়োরিটি বলা হয়েছে? সোজা কথা, এখানে বলা হচ্ছে এই দুটো ট্রিটমেন্টটা প্রায় সিমিলার। সব থেকে আগে আমি কোনটা ডিডাক্ট করব, আইজিএসটি, তারপরে সিজিএসটি এবং এসজিএসটি নিজেদের এগেইনস্টে ওটা সেট অফ হবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এবার আমি যদি বলি দুটোই আছে সিজিএসটি এন্ড আইজিএসটি, তখন কোনটা আমি আইজিএসটি থেকে ডিডাক্ট করব, তখন কিন্তু আগে সিজিএসটিটা, তারপরে এসজিএসটি বা ইউটিজিএসটি। Okay, I hope this was understandable, and this is where we conclude this chapter. Thank you.